হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রেন বুস্টার। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবিসিএস হিস্ট্রি পিআইকিউ সিরিজের 9 নম্বর ক্লাস নিয়ে। ওকে, ইতিমধ্যে আমরা 8টা ক্লাস করে নিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে আমাদের যে প্লেলিস্ট রয়েছে ডব্লিউবিসিএস হিস্ট্রি পিআইকিউ এর, সেই প্লেলিস্ট থেকে তোমরা ক্লাসগুলি করে নিও। কারণ সামনে বিভিন্ন রকম পরীক্ষা রয়েছে, সব পরীক্ষাতে এই ক্লাসগুলি কিন্তু হেল্পফুল হবে। আজকে আমরা আলোচনা করব 2008 সালে ডব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষায় ইতিহাস থেকে যেসব প্রশ্নগুলি এসেছিল, মানে বিগত বছরের ইতিহাসের প্রশ্ন উত্তর। কারণ ডব্লিউবিসিএস ইতিহাস থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। ঠিক আছে, চলো শুরু করি। দেখে নিই প্রথম প্রশ্ন কি আছে। প্রথম প্রশ্ন কি আছে, স্বদেশ বান্ধব সমিতি। স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন বলো। স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন এ, অশ্বিনী কুমার দত্ত। স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেন কে? অশ্বিনী কুমার দত্ত। এর উদ্দেশ্য ছিল কি, দেশীয় পণ্যের ব্যবহারকে উন্নত করা এবং বিদেশি পণ্য বর্জন করা। ঠিক আছে, কখন হয়েছিল এটা? স্বদেশী আন্দোলনের সময়। চলো পরের প্রশ্ন, চট্টগ্রামের পাহাড়তলীতে সাহেবদের ক্লাব আক্রমণের নেতা কে ছিলেন? চট্টগ্রামের পাহাড়তলীতে সাহেবদের ক্লাব আক্রমণের নেতা কে ছিলেন বলো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, প্রীতিলতা ওয়াদেদার। বিপ্লবী সূর্য সেনের নির্দেশে এই অভিযানের দায়িত্ব পান কে? প্রীতিলতা। আক্রমণের পর ব্রিটিশ পুলিশের হাত থেকে বাঁচতে এবং ধরা না দেওয়ার লক্ষ্যে তিনি পটাশিয়াম সায়ানাইড খেয়ে তিনি আত্মাহুতি দিয়েছিলেন বা আত্মহত্যা করেছিলেন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, কোন বছর ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন? প্রশ্নটা বহুবার রিপিট হয়েছে, বলো কোন বছর হয়েছিল? অপশন বি, 1929 সালে। কোন অধিবেশনে? লাহোরের অধিবেশনে। 1885 সালের ডিসেম্বরে মাসে বোম্বেতে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। কবে হয়েছিল? 1885 সালে বোম্বেতে। অবসরপ্রাপ্ত ব্রিটিশ আধিকারিক এও হিউম, দাদাভাই নৌরোজি, ফিরোজ শাহ মেহতা, বদরুদ্দিন তায়েবজি, ডব্লিউ সি ব্যানার্জি, সূর্যকান্ত ব্যানার্জি, রমেশ চন্দ্র দত্ত, এস সুব্রমণিয়াম আইয়ার প্রভৃতি মানুষজন সহযোগিতায় কি হয়েছিল? এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। বোম্বে অধিবেশন, প্রথম অধিবেশন 1885। ওকে, এটা কোথায় হয়েছিল? বোম্বেতে হয়েছিল। প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? ডব্লিউ সি ব্যানার্জি, অর্থাৎ উমেশ চন্দ্র ব্যানার্জি। লাহোর অধিবেশন, যেটা আমাদের প্রশ্নতে এসছে 1929 সালে, এই প্রশ্নটা বহুবার এসেছে। সভাপতি কে ছিলেন? জওহরলাল নেহেরু। কি প্রস্তাব তোলা হয়েছিল এখানে? তুলে ধরা হয়েছিল সেটা হচ্ছে স্বরাজ প্রস্তাব। ওকে, 26শে জানুয়ারি দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে এই সময় ঘোষণা করা হয়। সংবিধান গঠনের সমাপ্তি এবং স্বাধীনতার পরে এই দিনটি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালনের জন্য চূড়ান্ত হয়েছিল। কলকাতা অধিবেশন 1917, এটাও গুরুত্বপূর্ণ। সভাপতি কে ছিলেন? অ্যানি বেসান্ট। তিনি ছিলেন কি কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন তিনি। 1925 সালে কানপুর অধিবেশনে প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? সরোজিনী নাইডু। এটাও কিন্তু বারবার আসে যে প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অ্যানি বেসান্ট 1917 সালে কলকাতা অধিবেশনে। এবং প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? সরোজিনী নাইডু, কানপুর অধিবেশনে 1925 সালে। ঠিক আছে, 1941 থেকে 45 সালের মধ্যবর্তী সময়কালে কংগ্রেসের কোনো অধিবেশন অনুষ্ঠিত হয়নি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন বলো। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেন ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। তিনি 1947 সাল থেকে 1948 সাল পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। লর্ড মাউন্টব্যাটেন ছিলেন ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় এবং লর্ড মাউন্টব্যাটেনের নেতৃত্বে ভারতীয় স্বাধীনতা আইন কিন্তু প্রণয়ন হয়েছিল। আরো কিছু তথ্য আমরা জেনে নিই। লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন কি বাংলার শেষ গভর্নর জেনারেল এবং বেন্টিং ছিলেন কি ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল। ওকে, কিন্তু প্রশ্ন আসে এগুলো। লর্ড ক্যানিং কি ছিলেন? ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং লর্ড ক্যানিং ছিলেন ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় তিনি ছিলেন। চক্রবর্তী রাজা গোপালাচারী কি ছিলেন? তিনি স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। ওকে, চলো এই প্রশ্ন কিন্তু বারবার আসে, দেখো তোমরা। 5 নম্বর প্রশ্ন, গুরুমুখী বর্ণমালার প্রবর্তন কে করেছিলেন বলো। গুরুমুখী বর্ণমালার প্রবর্তন কে করেছিলেন? কে করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন সি, গুরু অঙ্গদ। গুরু অঙ্গদ দেব শিখ ধর্মের 10 মানবিক গুরুর মধ্যে দ্বিতীয়। গুরু অঙ্গদ দেব গুরুমুখী লিপির বর্তমান রূপটি তৈরি করেছিলেন। এটি গুরুদেবের বাণী প্রকাশকারী পাঞ্জাবি ভাষায় লেখার মাধ্যমে হয়ে ওঠে। পরবর্তী প্রশ্ন, 1946 সালে তেভাগা আন্দোলন কোথায় হয়েছিল বলো। তেভাগা আন্দোলন কোথায় সংগঠিত হয়েছিল? কোথায় হয়েছিল? বাংলাতে।
ওকে। 1946-47 সালের দিকে বাংলায় তেভাগা আন্দোলন হয়েছিল। ফসলের 2/3 নিজেদের জন্য রাখা এবং জমির মালিকদের খাজনা হিসেবে মাত্র 1/3 দেওয়ার জন্য ভাগ চাষীদের জন্য এটি ছিল একটি সংগ্রাম। আগে জমির মালিকরা উৎপাদিত ফসলের অর্ধেক অংশ ভাড়াটিয়াদের কাছ থেকে আদায় করতেন। বাড়িওয়ালারা প্রথমে ভাড়াটিয়াদের দাবি মানতে রাজি হননি এবং পুলিশকে ডাকেন। পুলিশ ভাড়াটিয়াদের গ্রেপ্তার করেন এবং তাদের অনেকে কারাগারের পিছনে ফেলে দেয়। কিন্তু পরে বিদ্রোহ বাড়তে থাকলে ভাগচাষী কৃষকদের তেভাগার অধিকার প্রদান করা হয়। অনেক জমির মালিক নিজেই তা করেছিল। ওকে, চলো পরের প্রশ্ন। কোন গভর্নর জেনারেলের সময় প্রথম ইঙ্গো বার্মা যুদ্ধের সূচনা হয়েছিল? বলো। সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন ডি, লর্ড আর্মসহার্ড। লর্ড আর্মসহার্ড কি ছিলেন? প্রথম অ্যাংলো বার্মা যুদ্ধ তার সময় হয়েছিল। তখন তিনি কি ছিলেন? বাংলার গভর্নর জেনারেল ছিলেন। এই যুদ্ধের সমাপ্তি ঘটেছিল কি ইয়ান্দাবুর চুক্তির মাধ্যমে 1826 সালে। এই চুক্তির ফলে বার্মা বৃহৎ বৃহৎ ভূখণ্ড হস্তান্তর করে এবং একজন ব্রিটিশ প্রতিনিধিকে গ্রহণ করে। চলো পরের প্রশ্ন। কলকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে স্থাপিত হয়েছিল? বলো। কত সালে হয়েছিল? 1857 সালে, অপশন সি। 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী সংস্থা হিসেবে 41 জন সদস্যের একটি সিনেট গঠন করা হয়। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য জমি মহারাজা মহেশ্বর সিং বাহাদুর দিয়েছিলেন। তিনি দ্বারভাঙার মহারাজা ছিলেন। তাহলে জমি কে দিয়েছিলেন? মহারাজা মহেশ্বর সিং বাহাদুর। চলো পরের প্রশ্ন। ভারতীয় সিপাহী এবং বিপ্লবীদের নিয়ে বিপ্লব সংগঠনের চেষ্টা 1913 সাল পর্যন্ত নাগাদ কে করেছিলেন? বলো। কে করেছিলেন? সঠিক উত্তর হবে কি রাসবিহারী বোস। ওকে, চলো পরের প্রশ্ন। শকাব্দের প্রচলন কে করেছিলেন? বলো। একবারে সহজ প্রশ্ন, পরীক্ষা বারবার আসে। কে করেছিলেন? অপশন ডি, কনিষ্ক। কনিষ্ক ছিলেন কুষাণ রাজবংশের একজন সম্রাট, যার শাসনকালে সাম্রাজ্য তার শীর্ষে পৌঁছেছিল। তার সাম্রাজ্যের প্রধান রাজধানী ছিল কি গান্ধারে পুরুষপুর এবং মথুরা ছিল কি দ্বিতীয় রাজধানী। বৌদ্ধ ঐতিহ্য এবং কনিষ্ককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়, কারণ তিনি শুধুমাত্র বৌদ্ধ ধর্মে বিশ্বাস করতেন না, বরং এর শিক্ষাকে উৎসাহিত করেছিলেন। এর প্রমাণ হিসেবে তিনি পরিষদের প্রধান হিসেবে কাশ্মীরে চতুর্থ বৌদ্ধ পরিষদ বা চতুর্থ বৌদ্ধ সম্মেলন তিনি কাশ্মীরের জলন্ধরে তিনি পরিচালনা করেছিলেন। এতে সভাপতিত্ব কে করেছিলেন? বসুমিত্র এবং অশ্বঘোষ। পরীক্ষা বারবার আসে। তিনি গান্ধারের গ্রিক ও বৌদ্ধ শিল্পশৈলী এবং মথুরার শিল্পশৈলীকে উৎসাহিত করেছিলেন। পেন চাও, যিনি বান চাও নামে পরিচিত, ছিলেন কি চীনা সেনাপতি, যিনি সফলভাবে কনিষ্ককে পরাজিত করেছিলেন। চলো পরের প্রশ্ন। কোন সাংবাদিক সর্বত্রভাবে নীল বিদ্রোহ সমর্থনে সহায়তা করেছিলেন? বলো। কে করেছিলেন? অপশন বি, হরিশচন্দ্র মুখার্জি। তার বিখ্যাত একটি পত্রিকা ছিল বা সংবাদপত্র ছিল, কি ছিল? হিন্দু প্যাট্রিয়ট। এবং শিশির কুমার ঘোষের মতো একজন সাংবাদিক প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, যেটা নীলকরদের শোষণকেও প্রকাশ করার জন্য কৃষকদের পক্ষে সমর্থন জানিয়েছিল। এবং দীনবন্ধু মিত্রের কি নীল দর্পণ যে নাটক ছিল, সেটাও কিন্তু নীল বিদ্রোহের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ঠিক আছে, এগুলো পরীক্ষা বারবার আসে, এগুলো রিপিটেড প্রশ্ন। চলো পরের প্রশ্ন। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? কে লিখেছিলেন এই গানটি? বলো। সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন ডি, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, পরের প্রশ্ন। আগামী 50 বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক কি ভারত মাতা? আগামী 50 বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক কি ভারত মাতা? এই কথা কে বলেছেন? বলো। সঠিক উত্তর হয়ে যাবে কি স্বামী বিবেকানন্দ। ওকে, অপশন ডি। চলো পরের প্রশ্ন। আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেতাজির হাতে কে তুলে দিয়েছিলেন? বলো। কে তুলে দিয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, রাসবিহারী বোস। ঠিক আছে, মোহন সিং জাপান এবং আশেপাশের দেশগুলিতে যুদ্ধবন্দীদের একত্রিত করে ভারতীয় জাতীয় সেনাবাহিনী গঠন করেন। মোহন সিং কে ছিলেন আজাদ হিন্দ ফৌজের ক্যাপ্টেন। ওকে, বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির ক্যাপ্টেন ছিলেন। আজাদ হিন্দ ফৌজ 1942 সালে 1 সেপ্টেম্বর ভারত ও জাপানের সহযোগিতায় গঠিত হয়েছিল। এর লক্ষ্য ছিল কি ব্রিটিশ শাসন থেকে ভারতীয়দের স্বাধীনতা অর্জন করা। পরে রাসবিহারী বসু আইএনএ মানে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে সুভাষচন্দ্র বসুর হাতে তুলে দেন। ঠিক আছে, তাহলে সুভাষচন্দ্র বসু হাতে কে তুলে দেন? রাসবিহারী বসু। তিনি ছিলেন কি আইএনএ হচ্ছে কি প্রেসিডেন্ট বা সভাপতি। এবং 1943 সালে দক্ষিণ পূর্ব এশিয়া আসার পর সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে এটি পুনরুদ্ধার করা হয়েছিল। 1943 সালে 21 অক্টোবর ভারতের অন্যতম বীর পুত্র নেতাজি সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে আরজি হুকুমতি আজাদি হিন্দ অর্থাৎ একটি কি মুক্ত ভারতীয়
প্রাদেশিক সরকার তারা গঠন করেছিলেন বা গঠনের ঘোষণা দিয়েছিলেন এবং ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। এখান থেকে সুভাষচন্দ্র বসু তার বিখ্যাত স্লোগান দিয়েছিলেন, দিল্লি চলো এবং তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। ঠিক আছে, এগুলো সবাই জেনে রাখো, এগুলো কিন্তু এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। চলো 15 নম্বর প্রশ্ন, যুগান্তর পত্রিকা প্রথম সম্পাদক কে ছিলেন বলো? সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন এ, বারীন্দ্র ঘোষ। এটি 1906 সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল। অবিনাশ ভট্টাচার্য এবং ভূপেন্দ্রনাথ দত্ত এই পত্রিকায় সহ প্রতিষ্ঠাতা ছিলেন। এটি অনুশীলন সমিতির প্রচার অঙ্গ হিসেবে কাজ করেছিল। একটি নবজাতক বিপ্লবী সংগঠন এই সময় বাংলায় রূপ নিচ্ছিল। ভূপেন্দ্রনাথ দত্ত পত্রিকার সম্পাদক হিসেবে কাজও করতেন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, বাংলার ঘরে বাংলার ঘরে যত ভাই বোন এক হোক, এক হে ভগবান। বাংলার ঘরে যত ভাই বোন এক হোক হে ভগবান, কে লিখেছেন এই কথাটি বলো? সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন সি, রবীন্দ্রনাথ ঠাকুর। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় হিন্দু মুসলমান সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ব এবং ঐক্য বজায় রাখতে তিনি রাখি বন্ধন এবং রাখি সঙ্গীত, বাংলার বাড়ি বাংলার জন, এই গানটি তিনি রচনা করেছিলেন। ওকে, চলো পরের প্রশ্ন, একটু ঘর্ষল হয়ে গেছে। ভারতের মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেছিলেন বলো? কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন এ, নবাব সলিমুল্লাহ। সর্বভারতীয় মুসলিম লীগ 1906 সালে, কত সালে এটা পরীক্ষাতে আসে, প্রতিষ্ঠিত হয়। কোথায় হয়েছিল? যে বাংলাদেশের ঢাকাতে প্রতিষ্ঠিত হয়েছিল। কে করেছিলেন? বাংলার নবাব, ঢাকার নবাব খাজা সলিমুল্লাহ। ওকে, চলো পরের প্রশ্ন, আধুনিক ভারতের জনক বা ফাদার অফ মডার্ন ইন্ডিয়া কাকে বলা হয় বলো? আধুনিক ভারতের জনক বা ফাদার অফ মডার্ন ইন্ডিয়া কাকে বলা হয়? কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন এ, রাজা রামমোহন রায়কে। ওকে, চলো পরের প্রশ্ন, বন্দে মাতরম কে রচনা করেছিলেন বলো? সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন এ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বহুবার প্রশ্নটি পরীক্ষায় রিপিটেড হয়েছে। 1870-এর দশকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি বাংলা কবিতা, যা তিনি তার 1882 সালের বাংলা উপন্যাস আনন্দ মঠে অন্তর্ভুক্ত করেছিলেন। কবিতাটি প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর 1896 সালে এটি গিয়েছিলেন। ওকে, পরের প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসকে কে একটি সেফটি ভালভ হিসেবে দেখতে চেয়েছিলেন বলো? একবারে সহজ প্রশ্ন, কে বলেছিলেন এই কথা? এও হিউম, অ্যালান অক্টোভিয়ান হিউম। চলো, জাতীয় মেলা কে প্রতিষ্ঠা করেন? জাতীয় মেলা কে প্রতিষ্ঠা করেন? কে করেছিলেন? অপশন বি, নবগোপাল মিত্র। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন বলো? সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন বি, পি মিত্র, অর্থাৎ প্রমথনাথ মিত্র। অনুশীলন সমিতি 1902 সালে 24শে মার্চ বারীন্দ্র কুমার ঘোষ এবং যতীন্দ্রনাথ ব্যানার্জি এবং প্রমোদনাথ মিত্র, এই তিনজনের দ্বারা এটি চালু হয়েছিল। ওকে, কে করেছিলেন? বারীন্দ্র কুমার ঘোষ এবং যতীন্দ্রনাথ ব্যানার্জি এবং প্রমোদনাথ মিত্র দ্বারা এই পত্রিকাটি চালু হয়েছিল। এর নেতৃত্ব কে দিয়েছিলেন? শ্রী অরবিন্দ ঘোষের ছোট ভাই বারীন্দ্র কুমার ঘোষ। ব্রাহ্ম সমাজের প্রধান দুই নেতা কে ছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর এবং কেশব চন্দ্র সেন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, 22 নম্বর প্রশ্ন, 19 শতকে ভারতীয় মুসলিমদের পুনর্জাগরণ কে ঘটিয়েছিলেন বলো? কে ঘটিয়েছিলেন? এটা সহজ প্রশ্ন, কে? স্যার সৈয়দ আহমেদ খান। ওকে, চলো পরের প্রশ্ন, আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষকে কে আইনি সমর্থন করেছিলেন বলো? আলিপুর বোমা মামলায় কে অরবিন্দ ঘোষকে আইনি সমর্থন করেছিলেন? কে করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন ডি, চিত্তরঞ্জন দাস। শ্রী অরবিন্দ ঘোষকে তার সংগঠনের সাথে যুক্ত বেশ কয়েকটি বোমা বিস্ফোরণের পরে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। একটি জনসাধারণের বিচারে তাকে আলিপুর ষড়যন্ত্র মামলার জন্য রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল। আলিপুর বোমা মামলা এবং মুরারিপুর ষড়যন্ত্র এবং বা মানিকতলা বোমা ষড়যন্ত্র মামলা 1908 সালে ভারতে একটি ফৌজদারি মামলা ছিল। চিত্তরঞ্জন দাস সফলভাবে আলিপুর বোমা মামলা জড়িত থাকার অভিযোগ থেকে অরবিন্দ ঘোষকে কি করেছিল? রক্ষা করেছিল। ওকে, চলো পরের প্রশ্ন, চিরস্থায়ী ব্যবস্থা নিম্নলিখিত কোন ব্যবস্থার বৈশিষ্ট্য বলো? চিরস্থায়ী ব্যবস্থা নিম্নলিখিত কোন ব্যবস্থার বৈশিষ্ট্য? কোন ব্যবস্থা? সঠিক উত্তর হচ্ছে জমিদারি অবস্থা। ঠিক আছে, চলো পরের আর কিছু ডিটেলস আমরা জেনে নিই। কি জানবো আমরা? জমিদারি ব্যবস্থা বা চিরস্থায়ী ব্যবস্থা কবে চালু হয়েছিল? 1793 সালে। এটি লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেছিলেন। কে করেছিলেন? লর্ড কর্নওয়ালিস। কোথায় করেছিলেন? বাংলা, বিহার, উড়িষ্যা এবং বারাণসীতে। এটি ছিল একটি স্থায়ী বন্দোবস্ত। ওকে, জমিদার জমির মালিককে খাজনা আদায়ের অধিকার দেওয়া হয়েছিল এখানে।
খাজনা 11 ভাগে বিভক্ত ছিল, যার মধ্যে 1 ভাগ জমিদারের, বাকি অংশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির। এবং তারপরে কি রায়তারি অবস্থা কত সালে হয়েছিল? 1820 সালে। এটি ক্যাপ্টেন আলেকজান্ডার রিড এবং টমাস মনরো দ্বারা প্রণয়ন করা হয়েছিল। এর নীতি ছিল কি? প্রতিটি কৃষকদের কাছ থেকে সরাসরি জমির রাজস্ব আদায় করা, মাঝখানে কোনো মালিক থাকবে না। এই অভ্যাসটি উপকারী ছিল কি? উপকারী ছিল কারণ কি? কর সংগ্রহে মধ্যস্থতাভোগী বা মাঝখানে মিডিল টার্ম মালিক কেউ ছিল না। ঠিক আছে? এটি দক্ষিণ ভারতে প্রচলিত ছিল। এবং মোহলারি ব্যবস্থা কত সালে হয়েছিল? 1833 সালে। উইলিয়াম বেন্টিং এটি চালু করেছিলেন। এটি মধ্য ভারত বিশেষ করে আগ্রায় চালু হয়েছিল। এতে সমগ্র জমির মহলে বিভক্ত করা হয়েছিল, সমগ্র জমিকে মহলে বিভক্ত করা হয়েছে এবং মহলের সত্ত্বাকারীরা কি কর আদায়ের দায়িত্ব পালন করত। এটি ছিল কি? একটি সীমিত এলাকার সংস্কার এবং অস্থায়ী বন্দোবস্ত। ঠিক আছে? তাহলে এই বন্দোবস্ত থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আছে, কে চালু করেছিল, কার সময় হয়েছিল এবং কেমন ধরনের বন্দোবস্ত এবং কত সালে হয়েছিল। চলো পরের প্রশ্ন, 25 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? বলো। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? কে ছিলেন বলো। সঠিক উত্তর হবে কি? লর্ড ডাফরিন। পরীক্ষা বারবার আসে প্রশ্নটি। ভারতের জাতীয় কংগ্রেস 1885 সালের একজন অবসরপ্রাপ্ত ইংরেজ বেসামরিক কর্মচারী এ.ও. হিউম অর্থাৎ অ্যালান অক্টোভিয়ান হিউমের উদ্যোগে কিন্তু এটি গঠিত হয়েছিল। ঠিক আছে? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম অধিবেশন কবে হয়েছিল? ডিসেম্বরে, এই 28 থেকে 31 ডিসেম্বরে মধ্যবর্তী সময়ে বোম্বেতে পরিচালিত হয়েছিল। ডব্লিউ.সি. ব্যানার্জি সভাপতিত্ব করেছেন। সারা ভারত থেকে 72 জন সদস্য এখানে প্রতিনিধিত্ব করেছিল। ঠিক আছে? আর কি তথ্য আমরা জানবো? আমরা জানবো লর্ড লিটন সম্বন্ধে। 1876 সাল থেকে 1880 সাল পর্যন্ত ভারতের ভাইসরয় ছিলেন লর্ড লিটন। 1876 সালে রয়্যাল টাইটেল অ্যাক্ট পাস হওয়ার সময় পরীক্ষা বারবার আসে যে রয়্যাল টাইটেল অ্যাক্ট কার সময় পাস হয়েছিল? রানী ভিক্টোরিয়া কায়সার ই হিন্দ উপাধি গ্রহণ করেছিল ইনার সময়। এবং 1878 সালে অস্ত্র আইন পাস হয়, এটা পরীক্ষা আসে। 1878 সালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট ইনার সময় পাস হয়। বাতিল করেছিলেন কে? সেটা হচ্ছে লর্ড রিপন। ইনি বাতিল করে দেন এই অ্যাক্টটাকে। প্রথম দিল্লির দরবার আয়োজন করা হয়েছিল কার সময়? লর্ড লিটনের সময়। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষা বারবার আসে। এবং 1880 থেকে 1884 এর মধ্যবর্তী সময় কে ছিলেন ভারতের ভাইসরয়? ছিলেন লর্ড রিপন। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট তিনি বাতিল করেছিলেন 1878 সালে। ঠিক আছে? তাহলে চালু করেছিলেন কে? লর্ড লিটন। ঠিক আছে? এবং তার আমলে এই প্রথম ফ্যাক্টরি আইন পাস হয়, এটা পরীক্ষা আসে। ইলবার্ট বিল চালু হয় তার সময়। হান্টার কমিশন 1882 সালে ভারতীয় শিক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য ভারতে আসে এবং এটা প্রস্তাব পেশ করে। কার সময়? লর্ড রিপনের সময়। ঠিক আছে? আর কি জানবো লর্ড মেও সম্বন্ধে? 1869 থেকে 1872 সালের মধ্যবর্তী সময় পর্যন্ত তিনি ছিলেন ভারতের ভাইসরয়। তার সময় কি হয়েছিল? প্রথম আদমশুমারি হয়েছিল। ঠিক আছে? স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তার সময় প্রতিষ্ঠিত হয়েছিল। একজন পাঠান শের আলী আফ্রিদি তাকে হত্যা করেছিলেন। কে করেছিলেন? শের আলী আফ্রিদি। চলো চলে যাও পরের প্রশ্নে। কি বলছে? কার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল? কার কাছ থেকে করেছিল বলো। সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন ডি, দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে। বক্সারের যুদ্ধে পরাজয়ের পর মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানির অধিকার প্রদান করেন। সম্রাট দ্বিতীয় শাহ আলম 1765 সালে বাংলায় দেওয়ানি অধিকার প্রদান করেন, যার মাধ্যমে কি করেন? ভূমি রাজস্ব আদায়ের অধিকার তিনি দেন তাকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। চলো পরের প্রশ্ন কি আছে? রামচরিত কার রচনা? বলো। রামচরিত কার রচনা? কার রচনা? একবার সহজ প্রশ্ন, কার? সন্ধ্যাকর নন্দীর। ঠিক আছে? বারবার আসা প্রশ্ন এটা। 28 নম্বর প্রশ্ন, কনৌজের যুদ্ধে শের শাহের কাছে পরাজিত হয়েছিলেন কে? বলো। কে পরাজিত হয়েছিলেন? সঠিক উত্তর হচ্ছে কি? হুমায়ুন। কনৌজের যুদ্ধ মুঘল সম্রাট হুমায়ুন এবং আফগান শাসক শের শাহ সুরির মধ্যে 1540 সালে সংগঠিত হয়েছিল। শের শাহ সুরি যুদ্ধে জয়ী হয়েছিলেন এবং হুমায়ুন কি হয়েছিল? পালিয়ে গেছিলেন এখান থেকে, পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। এই যুদ্ধ ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হয়। কারণ কি? এটি এটি ছিল মুঘল শাসনের সমাপ্তি এবং সুর বংশের শুরুকে চিহ্নিত করে। শের শাহ সুরি একটি শক্তিশালী প্রশাসন প্রতিষ্ঠা করেছিলেন এবং বিভিন্ন সংস্কার প্রবর্তন করেন, যেমন টাকার মুদ্রা প্রচলন করেন, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড বা জিটি রোড, খুব গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষা আসে। আকবর, যিনি হুমায়ুনের পুত্র ছিলেন, পরবর্তীকালে সুর বংশকে পরাজিত করে ভারতের মুঘল সাম্রাজ্যে আবার পুনরায় প্রতিষ্ঠিত করেছিলেন। ঠিক আছে? চলো পরের প্রশ্ন। সিপাহি বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? সহজ প্রশ্ন এটা। কে ছিলেন? লর্ড ক্যানিং। ওকে, সঠিক উত্তর হচ্ছে লর্ড ক্যানিং। 1857 সালে বিদ্রোহের সময় ভারতে
ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটি বিশাল উত্থানে পরিণত হয়েছিল। একে সিপাহী বিদ্রোহ বলা হয়। এই বিদ্রোহ শুরু হয়েছিল কোথায়? মিরাট, উত্তরপ্রদেশ থেকে। 1864 সাল থেকে 1869 সাল পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল পদে আসীন ছিলেন কে? জন লরেন্স। এটিকে সিপাহী মানে জন লরেন্স এটিকে সিপাহী বিদ্রোহ হিসেবে অভিহিত করেছেন। কে করেছেন? হয়েছিল ক্যানিং এর সময়, কিন্তু জন লরেন্স তিনি এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ হিসেবে ঘোষণা করেছিলেন। লর্ড ক্যানিং সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন। লর্ড ক্যানিং 1856 সাল থেকে 1852 সাল পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল ছিলেন। ওকে, এটা 52 হবে না, এটা হবে 62 বা 64। ঠিক আছে, দেখো লর্ড ক্যানিং প্রথম ভাইসরয় ছিলেন। লর্ড ক্যানিং ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন এবং ভারতীয় দণ্ডবিধি কি হয়? পাস করানো হয় এই ভাইসরয়ের সময়। তার আমলে কলকাতা, বোম্বাই, মাদ্রাজে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। ওকে, তার আমলে কি হয়েছিল? কলকাতা, মাদ্রাজে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। এবং ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? কে? উইলিয়াম বেন্টিং। 1829 সালে কি হয়েছিল? সতীদাহ প্রথা বিলোপ করা হয়েছিল। কার সময়? লর্ড উইলিয়াম বেন্টিং এর সময়। এবং ভারতের আধুনিক পাশ্চাত্য শিক্ষার জনক তাকে বলা হয়? লর্ড উইলিয়াম বেন্টিং কে বলা হয়। ঠিক আছে, রবার্ট ক্লাইভ বেঙ্গল প্রেসিডেন্সির প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল। ঠিক আছে, বেঙ্গল প্রেসিডেন্সির প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল। ঠিক আছে, পলাশির যুদ্ধ কার সময় হয়েছিল? লর্ড রবার্ট ক্লাইভের সময়। সিরাজউদ্দৌলা এবং রবার্ট ক্লাইভের মধ্যে হয়েছিল। তিনি ব্রিটিশ ভারতে কি বাবর নামেও পরিচিত। ওয়ারেন হেস্টিংস, বলো ওয়ারেন হেস্টিংস সময় কি কি হয়েছিল? বলো। ওয়ারেন হেস্টিংস সময় ব্রিটিশ ভারতের প্রথম, তিনি ছিলেন কি ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল এবং ব্রিটিশ সরকার দ্বারা অপসারিত হওয়ার পর একজন গভর্নর জেনারেল, তাকে কি করা হয়েছিল? ইমপিচমেন্ট দেওয়া হয়েছিল। ভারতের প্রথম গভর্নর জেনারেল যাকে ইমপিচমেন্ট দেওয়া হয়েছিল, কাকে? ওয়ারেন হেস্টিংসকে। এবং দ্বৈত শাসন ব্যবস্থা তিনি বিলোপ করেছিলেন। ঠিক আছে, পরীক্ষা আসে প্রশ্নগুলো। ঠিক আছে, দেখবে তোমরা। ওকে, চলো পরের প্রশ্ন। আমির খসরু কার সভাপতি ছিলেন? বলো। সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন বি, আলাউদ্দিন খলজি। আমির খসরু, ওকে, আমির খসরু একজন কি সুফি, মরমী এবং নিজামুদ্দিন আউলিয়ার আধ্যাত্মিক শিষ্য ছিলেন। কার শিষ্য ছিলেন? এটা পরীক্ষা আসে। কার শিষ্য ছিলেন? নিজামুদ্দিন আউলিয়ার। তিনি কবিরের পাশাপাশি সুরকারও ছিলেন। তাকে কাবুলিওয়ালার জনক হিসেবে বিবেচনা করা হয়। আমির খসরু বিখ্যাত কাব্য কি? হাস্ট বিহিস্ট তিনি রচনা করেছিলেন। তিনি খেয়াল এবং তারানা সঙ্গীতের প্রবর্তক ছিলেন। তিনি 72 বছর বেঁচে ছিলেন, যার মধ্যে 60 বছর তিনি দিল্লিতে তিনি কাটিয়েছেন এবং দিল্লির 10 জন পৃথক শাসকের আমলে তিনি বসবাস করেছেন। ওকে, চলো পরের প্রশ্ন। 31 নম্বর প্রশ্ন। বিক্রমশিলা বিহার কে স্থাপন করেছিলেন? বলো। কে করেছিলেন? অপশন ডি, ধর্মপাল। বিক্রমশিলা বিহার কে স্থাপন করেছিলেন? ধর্মপাল। পরের প্রশ্ন। বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বলো। সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন সি, আলাউদ্দিন বাহমান শাহ। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন? এদের মধ্যে কাকে পরাজিত করেছিলেন? বলো। কাকে করেছিলেন? সেলুকাসকে। ওকে, চন্দ্রগুপ্ত মৌর্য 25 বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন। চন্দ্রগুপ্ত মৌর্য নন্দদের পরাজিত করে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। তিনি শেষ নন্দ শাসক ধননন্দকে পরাজিত করেন এবং 322 খ্রিস্টাব্দে পাটালিপুত্র দখল করেন। চন্দ্রগুপ্ত মৌর্য চাণক্য বা কৌটিল্য নামে একজন জ্ঞানী ব্যক্তি দ্বারা সমর্থিত হয়েছিল। কে ছিলেন? তার মন্ত্রী ছিল। ঠিক আছে, বিখ্যাত। 305 খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাস নিকেটরকে পরাজিত করেন। কে ছিলেন? আলেকজান্ডারের দূত ছিলেন তিনি। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে গ্রিক রাষ্ট্রদূত মেগাস্তেনিস তিনি ভারতে এসেছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্যের রাজত্বকালে সমগ্র উত্তর ভারত তিনি একত্রিত করেছিলেন এবং তিনি জৈন ধর্ম গ্রহণ করেন এবং ভদ্রবাহুর সাথে শ্রবণ বেলগোলায় যান। ওকে, তাহলে সেলুকাস কে ছিলেন? আলেকজান্ডারের সেনাপতি। ওকে, চলো পরের প্রশ্ন। 34 নম্বর প্রশ্ন। বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? বলো। সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন এ, সিরাজউদ্দৌলা। তার রাজত্বের সমাপ্তির পর বাংলা এবং এবং পরে প্রায় সমগ্র ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে শাসন তার সূচনা হয়েছিল। ওকে, মীর মিরুনের আদেশে 1757 সালের 2রা জুলাই মোহাম্মদ আলী বেগ সিরাজউদ্দৌলাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। আধুনিক ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানে সিরাজউদ্দৌলাকে সাধারণত ভারতের ব্রিটিশ শাসনের শুরুর বিরুদ্ধে বিরোধিতা করার জন্য একজন স্বাধীনতা সংগ্রামী হিসেবে বিবেচনা করা হয়। 1760 সাল থেকে 1763 সাল পর্যন্ত মীর কাসিম বাংলার নবাব ছিলেন। মীর জাফর ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে বাংলার প্রথম আশ্রিত নবাব। সুজাউদ্দৌলা 1754 সাল থেকে 1775 সাল পর্যন্ত কি অধয়ের মহামন্ত্রী ছিলেন।
চলো পরের প্রশ্ন, সিন্ধু বা সিন্ধু বলছি সিধু, সিধু কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন বলো? কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন? সাঁওতাল বিদ্রোহ। ওকে, সঠিক উত্তর কি? সাঁওতাল বিদ্রোহ। এই রিপিটেড প্রশ্ন। সাঁওতাল বিদ্রোহ ছিল কি? একটি উপজাতীয় বিদ্রোহ যেটা 1855-56 সালে হয়েছিল বর্তমান ঝাড়খণ্ড রাজ্যের সাঁওতাল পরগনা অঞ্চলে ব্রিটিশদের বিরুদ্ধে এটি সংগঠিত হয়েছিল। রাজমহল পাহাড়ে সাঁওতালরা রাজস্ব কর্মকর্তা, পুলিশ, মহাজন এবং জমিদার সাধারণত বহিরাগতদের তারা কি বলতো? দিকু বলতো। তারা কি করেছে? তারা কি হয়েছে? তাদের উপরে অত্যাচার করতো এরা। তার জন্য তারা কি হয়েছিল? তারা ক্ষুব্ধ হয়ে গেছিল এবং বিদ্রোহ করেছিল। দামানি কোহ অর্থাৎ পাহাড়ের পাদদেশ এলাকা থেকে বহিরাগতদের বিতাড়িত করার জন্য এবং জমিদারি প্রথাকে নিপীড়নের জন্য বিদ্রোহ সংগঠিত হয়েছিল কি? সাঁওতাল বিদ্রোহ। সিধু কানু নেতৃত্বে সাঁওতালরা তাদের অত্যাচারীদের বিদ্রোহে জেগে উঠেছিল এবং কোম্পানি শাসনের অবসান তারা ঘোষণা করেছিল এবং নিজেদেরকে তারা স্বাধীন দাবি করেছিল। 1850 সালের জুন মাসে যখন ব্রিটিশরা এই বিদ্রোহের নেতাদের নিপীড়ন করতে চায়, তখন 10,000-এরও বেশি সাঁওতালের নেতা সিধু কানুর আহ্বানে তারা ছুটে আসে। 10,000-এর বেশি সাঁওতালরা তারা ছুটে আসে কারা আহ্বানে? সিধু ও কানুর আহ্বানে, ডাকে। 1856 সালে ব্যাপক সামরিক অভিযানের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং সিধু 1855 সালে মারা যান এবং কানু 1866 সালে গ্রেপ্তার করা হয় কানুকে। এবং সাঁওতালদের শান্ত করার জন্য সরকার সাঁওতাল পরগনায় একটি পৃথক জেলা তৈরি করেছিল। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে নরমপন্থী ছিলেন না বলো? সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন এ, বিপিন চন্দ্র পাল। লাল বাল পাল এরা কিন্তু নরমপন্থী ছিলেন না। ভারতীয় জাতীয় কংগ্রেসের গভর্নর জেনারেল লর্ড ডাফরিনের শাসনকালে এ ও হিউম দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল কি? ভারতীয় জাতীয় কংগ্রেস। প্রথম অধিবেশন কত সালে হয়েছিল? 1885 সালে। ডব্লিউ সি ব্যানার্জি তার সভাপতি ছিলেন। কোথায় হয়েছিল? বোম্বেতে। 1807 সালে কি হয়েছিল? জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনে কংগ্রেস দুটি ভাগে ভাগ হয়েছে, এটা নরমপন্থী এবং চরমপন্থী, যেটা কি নামে পরিচিত? সুরাট বিভাজন নামে পরিচিত। কত সালে ভাগ হয়? 1807 সালে। নরমপন্থী কারা ছিল? চরমপন্থী কারা ছিল? ঠিক আছে, নরমপন্থী কারা ছিল? চরমপন্থী কারা ছিল? 1885 সাল থেকে 1905 পর্যন্ত এই নরমপন্থী ছিল এবং 1905 থেকে 1919 সাল পর্যন্ত এরা চরমপন্থী ছিল। এদের নীতি কি ছিল? নরমপন্থীদের 3টি নীতি ছিল, একটা পিটিশন, প্রার্থনা এবং প্রতিবাদ। কিন্তু চরমপন্থীরা কি ছিল? তারা কি বিদ্রোহ বা আন্দোলনের পক্ষে তারা ছিল। মতাদর্শ কি ছিল? তারা শান্তিপূর্ণ এবং সাংবিধানিক আন্দোলনের কার্যকারিতায় বিশ্বাসী। কিন্তু চরমপন্থীরা কিন্তু উগ্রবাদী ছিল। এদের নেতাগণ কে ছিল? ডব্লিউ সি ব্যানার্জি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, দাদাভাই নৌরোজি, ফিরোজ শাহ মেহতা, গোপাল কৃষ্ণ গোখলে, পণ্ডিত মদন মোহন মালব্য, বদরুদ্দিন তায়েবজি, বিচারপতি রানাডে এবং জি সুব্রহ্মণ্য আইয়ার। আর চরমপন্থী নেতা কারা ছিলেন? পরীক্ষা বারবার আসে। লালা লাজপত রায়, লোকমান্য বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল, অরবিন্দ ঘোষ এবং রাজনারায়ণ বসু এবং অশ্বিনী কুমার দত্ত। ঠিক আছে, এগুলো কিন্তু মন দিয়ে পড়বে তোমরা, পরীক্ষা বারবার আসে। বলো কে নরমপন্থী এবং কারা চরমপন্থী? চলো পরের প্রশ্ন, রাওলাট আইন কোন সালে পাস হয়েছিল বলো? কোন সালে পাস হয়েছিল? 1919 সালে। রাওলাট সত্যাগ্রহ 1919 সালে প্রবর্তিত রাওলাট আইনের বিরুদ্ধে একটি জাতীয় প্রতিবাদ। এরপরে কি হয়েছিল? রাওলাট সত্যাগ্রহ হয়েছিল। রাওলাট সত্যাগ্রহ 1919 সালে 6 ফেব্রুয়ারি পাস হয়েছিল এবং রাওলাট সত্যাগ্রহ 1919 সালে মহাত্মা গান্ধী বা গান্ধীজির দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। রাওলাট সত্যাগ্রহের ফলস্বরূপ গান্ধীজি একজন প্রকৃত বা জাতীয় নেতা হয়ে উঠেছিলেন। ঠিক আছে, রাওলাট আইন ব্রিটিশ সরকারকে কোনো কারণ ছাড়াই রাওলাট আইনে ব্রিটিশ সরকার কি করতো? কোনো কারণ ছাড়াই ভারতীয়দেরকে গ্রেপ্তার বা কারারুদ্ধ করতে পারতো। তার জন্য এই আন্দোলনের বিরুদ্ধে কি হয়েছিল? গান্ধীজি তার দলবল নিয়ে সবাইকে এর বিরুদ্ধে আন্দোলনে যুক্ত করেছিলেন বা আন্দোলন করেছিলেন। রাওলাট আইনকে গান্ধীজি কি বলেছিলেন? কালা আইন বলে উল্লেখ করেছিলেন। তাহলে কাকে কালা আইন বলেছিলেন? রাওলাট আইনকে। 1919 সালের 6 এপ্রিল গান্ধীজি রাওলাট আইনের বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নেন এবং সত্যাগ্রহের ডাক দেন। যে ব্রিটিশ ভাইসরয় রাওলাট আইন অনুমোদন করেছিলেন তিনি ছিলেন কি? লর্ড চেমস্ফোর্ড। চলো পরের প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? একটু আগে আমরা জেনেছি প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? সরোজিনী নাইডু। ওকে, সরোজিনী নাইডু ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি এবং সরোজিনী নাইডু ছিলেন কি? একজন ভারতীয় রাজনৈতিক কর্মী। তাকে ভারতের নাইটেঙ্গেলও বলা হয়, এটা পরীক্ষা বারবার আসে। তিনি ছিলেন ভারতের ডোমিনিয়নে রাজ্যপাল পদে অধিষ্ঠিত একজন প্রথম মহিলা। তিনি সংযুক্ত প্রদেশের প্রথম রাজ্যপালও তিনি হয়েছিলেন, এটা পরীক্ষা আসে। প্রথম রাজ্যপাল তিনি ছিলেন। অ্যানি বেসান্তের পর তিনি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় মহিলা সভাপতি এবং প্রথম ভারতীয় মহিলা সভাপতি এবং তিনি 1925 সালে কানপুর অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ঠিক আছে, কত সালে? 1925 সালে কানপুর অধিবেশনে, পরীক্ষা আসে বারবার। চলো পরের প্রশ্ন, একাডেমিক অ্যাসোসিয়েশন
একাডেমি অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিলেন বলো, কে করেছিলেন? এটা হতে হবে কি ডিরোজিও। ওকে, চলো পরের প্রশ্ন। সমুদ্রগুপ্তের সহকবি কে ছিলেন বলো, কে ছিলেন? এই সমুদ্র সমাজে কে ছিলেন? হরিসেন। ওকে, কে ছিলেন? হরিসেন। হরিসেন ছিলেন এই গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের দরবারে সভাকবি। তিনি এলাহাবাদ তিনি এলাহাবাদ স্তম্ভলিপি বা যা প্রয়াগ লিপি নামে পরিচিত বা এলাহাবাদ প্রশস্তি তিনি রচিত করেছিলেন। ঠিক আছে, এখানে এখান থেকে আমরা কি জানতে পারি? গুপ্ত রাজবংশ সম্বন্ধে, তাদের রাজনৈতিক ইতিহাস, সেই সম্বন্ধে আমরা জানতে পারি। সমুদ্রগুপ্ত অনেক কবি এবং পণ্ডিতের পৃষ্ঠপোষক ছিলেন, যাদের মধ্যে হরিসেন ছিলেন কি একজন বিখ্যাত, তার কবি ছিলেন, সহকবি। সমুদ্রগুপ্ত ছিলেন কি চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র এবং উত্তরাধিকারী। তিনি গুপ্ত বংশের সর্বশ্রেষ্ঠ শাসক তিনি ছিলেন। ঠিক আছে, চলো। তিনি কুষাণ এবং অন্যান্য ছোট রাজ্য জয় করে গুপ্ত সাম্রাজ্যকে ব্যাপকভাবে বিস্তৃত করেছিলেন। ভিএন স্মিথ, পরীক্ষা বারবার আসে এটা, তাকে ভারতের নেপোলিয়ান বলেছিলেন। কি বলেছেন? তাকে ভারতের নেপোলিয়ান বলে আখ্যায়িত করেছেন। উত্তর ভারতে রাজাদের পরাজিত এবং তিনি তাদের অঞ্চল সংযুক্ত করেন এবং দক্ষিণ ভারতে ভারতকে তিনি সংযুক্ত করেননি। তার জাভা, সুমাত্রা এবং মালয় দ্বীপপুঞ্জ উপর কর্তৃত্ব প্রমাণ করে যে তিনি একটি শক্তিশালী নৌবাহিনী বজায় রেখেছিলেন। তিনি বহু কবিতা রচনা করেছিলেন বলে জানা যায়, মানে তিনি কবিও ছিলেন এবং সাহিত্য চর্চা তিনি করতেন। তার কিছু মুদ্রায় তাকে বীণা বাজাতে দেখা যায়। তিনি অশ্বমেধ যজ্ঞ তিনি করেছিলেন। ওকে, তার কিছু মুদ্রা তাকে বীণা বাজাতে তাকে দেখা যায় এবং তিনি অশ্বমেধ যজ্ঞ তিনি করেছিলেন। চীনা উৎস অনুসারে শ্রীলঙ্কার শাসক মেঘ ভর্মা তাকে গয়াতে একটি বৌদ্ধ মন্দির নির্মাণে অনুমতি চেয়ে একটি মিশনারি পাঠিয়েছিলেন। এলাহাবাদ প্রশস্তি স্তম্ভলিপি থেকে ধর্মপ্রচার এবং বন্ধু উপাধির উল্লেখ করা হয় এবং তিনি ব্রাহ্মণ ধর্মের রক্ষাকর্তা ছিলেন। বাণভট্ট কে ছিলেন? বাণভট্ট ছিলেন রাজা হর্ষবর্ধনের রাজদরবারের সভাকবি। চাঁদ বর্দে ছিল পৃথ্বীরাজ চৌহানের রাজদরবারের সভাকবি। ভবভূতি কে ছিলেন? কনৌজের রাজা যশবর্ধনের রাজদরবারের সভাকবি। এগুলো পরীক্ষা আসে যে হর্ষবর্ধনের সভাকবি কে ছিল বাণভট্ট, চাঁদ বর্দে কার সভাকবি ছিল? পৃথ্বীরাজ চৌহানের, এবং ভবভূতি কার ছিল? কনৌজের রাজা যশবর্ধনের। ওকে, এগুলো প্রশ্ন বারবার আসে, কে কার সহকবি ছিলেন। চলো পরের প্রশ্ন। আমেরিকায় গদর পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন? কে করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, লালা হরদয়াল। গদর পার্টি প্রাথমিকভাবে স্প্যাসিফিক কোস্ট হিন্দুস্তান অ্যাসোসিয়েশন নামে পরিচিত। 1913 সালের 15 জুলাই আমেরিকা যুক্তরাষ্ট্রে গঠিত হয়েছিল। গদর আন্দোলনটি বিংশ শতাব্দীর প্রথম দিকে প্রবাসী ভারতীয়দের দ্বারা সংগঠিত ভারতের ব্রিটিশ শাসনের উৎখাত করতে সংগঠিত একটি আন্তর্জাতিক আন্দোলন ছিল। সান ফ্রান্সিসকোতে গদর দলের কার্যালয় প্রথম পরিণত হয়েছিল। প্রধান কার্যালয় কোথায় ছিল? সান ফ্রান্সিসকোতে। এর নেতা কে ছিলেন? লালা হরদয়াল। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। ব্রতচারী আন্দোলন, ব্রতচারী আন্দোলন কে গড়ে তুলেছিলেন বলো? সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন এ, গুরু সদয় দত্ত। ঠিক আছে, পরের প্রশ্ন। সীমান্ত গান্ধী কাকে বলা হয় বলো? সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? খান আব্দুল গফর খান। ওকে, চলো পরের প্রশ্ন। ভারত সভার বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে স্থাপন করেছিলেন? এগুলো সব রিপিটেড প্রশ্ন। কে করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। দেখবে প্রত্যেক ইয়ারে এক এক থেকে দুটো দুটো ইয়ার বাদ দিলে বা কোনো দেখবে আগের বছর এসছে বা এবছর এসছে, পরপর ইয়ার কিন্তু এই কোশ্চেনগুলো অনেকবার রিপিটেড হয়েছে। চলো পরের প্রশ্ন। যে জাহাজে রাজকীয় ভারতীয় নৌবাহিনীর বিদ্রোহ শুরু হয়েছিল তার নাম কি? তার নাম কি বলো? সঠিক উত্তর হচ্ছে কি অপশন বি, তলোয়ার জাহাজ। পরের প্রশ্ন। ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাবটি গৃহীত হয়েছিল বলো? বারবার রিপিটেড প্রশ্ন এটা। কোন অধিবেশন? লাহোর অধিবেশনে। ঠিক আছে, সুলোপানি কোন যুগের প্রসিদ্ধ মানে শিল্পী ছিলেন? সুলোপানি কোন যুগের প্রসিদ্ধ শিল্পী ছিলেন? কোন যুগের? সেন যুগের। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। নিম্নলিখিতের মধ্যে কে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত ছিলেন না? কে ছিলেন না বলো? কে ছিলেন না? অপশন সি, মোহনলাল ছিলেন না। বাকি সবাই ছিলেন। মানিক চাঁদ, উমিচাঁদ, ক্লাইভ এরা সব ছিলেন। ষড়যন্ত্রকারীদের অন্তর্ভুক্ত ছিলেন কে? সেনাবাহিনী বেতনকর্তা মির্জাফর ছিলেন, মানিক চাঁদ ছিলেন, রায় দুর্লভ ছিলেন এবং লুতুফ খান ছিলেন, উমিচাঁদ ছিলেন বা যাকে আমির চাঁদ বলি আমরা, একজন শিখ বণিক, এবং সেনাবাহিনীর বেশ কিছু কর্মকর্তাও এর সঙ্গে যুক্ত ছিলেন। পরের প্রশ্ন। দিল্লির কেন্দ্রীয় আইনসভার বোমা নিক্ষেপে ভগৎ সিং এর সঙ্গী কে ছিলেন বলো? কে ছিলেন? এটা হচ্ছে অপশন সি, বটুকেশ্বর দত্ত। ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত 8ই এপ্রিল 1929 সালে কেন্দ্রীয় আইনসভায় একটি বোমা নিক্ষেপ করেছিলেন। তাদের উদ্দেশ্য কি ছিল? ব্রিটিশ সরকার কর্তৃক প্রণীত দমনমূলক আইনের বিরুদ্ধে প্রতিবাদ করা। তাদের কাউকে হত্যা করার ইচ্ছে ছিল না, কিন্তু একটা বিকট শব্দ করে এবং দৃষ্টি আকর্ষণ করার জন্য বোমাটি একটি ফাঁকা জায়গায় নিক্ষেপ করা হয়েছিল। বোমা নিক্ষেপের পর উভয় বিপ্লবী ঘটনাস্থল থেকে যান
এবং স্লোগান দিতে দিতে থাকেন এবং লিফলেট বিতরণ করেন। ঘটনাস্থলে তাদের গ্রেপ্তার করা হয় এবং পরে তাদের কর্মকাণ্ডের জন্য বিচারের মুখোমুখি করা হয়েছিল। এই ছিল টোটাল, একটা কোশ্চেন রিপিটেড দুবার এসছে, তাহলে এই ছিল টোটাল 50টা প্রশ্ন। ঠিক আছে, কারণ হিস্ট্রি থেকে ডব্লিউএসএস পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসে প্রিলিমস পরীক্ষায়। ঠিক আছে, তাই তোমরা ক্লাসগুলো মন দিয়ে দেখো, সামনে যেসব পরীক্ষাগুলো রয়েছে সেখানে কিন্তু হেল্পফুল হবে এই ক্লাসগুলি। ঠিক আছে, সবাই ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো, দেখা হবে পরের ক্লাসে।